গল্পের আড্ডা উইথ সুমিত। আমাদের চ্যানেল কোনো অন্ধবিশ্বাস, কালজাদু ও কুসংস্কারে বিশ্বাস করে না। নমস্কার গল্পের শ্রোতারা, আমি সুমিত রয়েছি আপনাদের সঙ্গে। এসেছি গল্পের নতুন এপিসোড নম্বর 51-তে। তো আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের খুলি যদি বদলে যায়। তো হ্যাঁ, বলতে ভুলে গেছি, আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবাই 2025কে উপভোগ করছেন, শুরু করেছেন উপভোগ করতে। তো যাই হোক, তো শুরু করছি আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের খুলি যদি বদলে যায়। এই অদ্ভুত ঘটনাটা আমার ছোটবেলায় ঘটেছিল। তখন আমার বয়স মোটে 10 বছর। আমাদের গ্রামের হাই স্কুলের ক্লাস 6-এ তখন পড়ি আমি। আমাদের গ্রামে আষাঢ় মাসে রথযাত্রার উপলক্ষে খুব ধুমধাম হতো। ঠাকুরতলার খোলামেলা বিশাল চত্বর মেলা বসতো। আশেপাশের সব গ্রাম থেকে মানুষজন এসে ভিড় জমাতো। সেবার রথের মেলায় সময় দিদিমা এসেছিলেন। তিনি রথের মেলা দেখতে যাবেন শুনে মায়ের প্রচণ্ড আপত্তি। না না, মেলায় বড় ভিড় হয়, এদিকে বৃষ্টি বাদলা ঠাকুরতলার চত্বরে বিচ্ছিরি কাদা, তাছাড়া তোমার রোগা শরীর, 2 পা পা পিছলে আসার গেলে কি হবে ভেবেছ? দিদিমা মায়ের আপত্তি গ্রাহ্য করলেন না। আমার কাঁধে হাত রেখে হাসি মুখে বললেন, এই পুটু দাদা আমার সঙ্গী হবি, তুমি কিচ্ছু ভেবো না। বেগতি দেখে মা ডাকলেন, ছোটকু ও ছোটকু। ছোটকু মানে আমার ছোট মামা। ছোট মামা আমাদের বাড়িতে থেকে মহকুমা শহরে কলেজে পড়তে যেতেন। আমাদের গ্রামের পাশ দিয়ে রেল লাইন গেছে, স্টেশনও আছে। ছোট মামা ট্রেনে চেপে কলেজ যেত। মায়ের ডাকাডাকিতে ছোট আমার সাড়া পাওয়া গেল না। যাবে কি করে? ছোট আমাকে দুপুরে খাওয়ার পর সেজেগুজে বেরিয়ে যেতে দেখেছিলুম। মাকে কথাটা জানিয়ে দিলুম। মা খাপ্পা হয়ে বললেন, আসুক ছোটকু, দেখাচ্ছি মজা, ও থাকলে তোমাকে নিয়ে যেত। দিদিমা বললেন, আমার পুটু দাদামণি যথেষ্ট, চলো ভাই। মা আমার দিকে চোখ কটমটিয়ে বললেন, দিদার সঙ্গী হয়ে তুমি যেন ভিড়ে হারিয়ে যেও না, দিদার একটা হাত শক্ত করে ধরে থাকবে। আমার বাড়ি থেকে বেরিয়েছি। আমার মায়ের সাড়া পেলুম। দিদিমার কাছে এসে তিনি বললেন, এই ছাতিটা নিয়ে যাও, বৃষ্টিতে ভিজলে রোগা শরীর আবার কী রোগ বাঁধে বসবে কে জানে। এবার দিদিমা চটে গেলেন, রথযাত্রার মেলায় ছাতি মাথায় যাব? তুই জানিস রথের পরবে বৃষ্টিতে ভিজলে পুণ্যি হয়? মা গম্ভীর মুখে বাইরে হয়ে গেলেন। দিদিমার একটা হাত ধরে আমি বললুম, তুমি ঠিক বলেছো দিদা, বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে। শর্টকাটে ঠাকুরতলা আমাদের বাড়ি থেকে তত কিছু দূর নয়। সিঙ্গি মশাইয়ের আমবাগানের পাশ দিয়ে একটা ঘাসে ঢাকা পুরো জমি পেরিয়ে আমরা শিগগির রথের মেলায় পৌঁছে গেলুম। তারপরই পাঁপড় ভাজার গন্ধে জিভে জল এসে গেল। বললুম, ও দিদা, আগে পাঁপড় ভাজা খাবো। দিদিমা বললেন, খাবে বই কি, তুমি আমি দুজনেই খাবো, আগে রথ দর্শন করি, তারপর অন্য কিছু। এই মেলায় রথদর্শন ও প্রণাম ছিল মূল আকর্ষণ। জমিদার বাড়িতে একটা পেতলের রথ ছিল। সেটা রথযাত্রার দিন টেনে এনে ঠাকুরতলার শেষ প্রান্তে রাখা হতো। মাথায় লাল কাপড়ের ফেট্টি বাঁধা পাই করা লাঠি উঁচিয়ে সেই রথ পাহারা দিত। ভক্ত মানুষজন দূর থেকে প্রণাম করত। কিন্তু সেই রথের দিকে দিদিমা এগোতেই পারলেন না। মা যেমন বলেছিলেন, বিচ্ছিরি কাদা, বড্ড বেশি ভিড়। অগত্যা দিদিমা বললেন, আয় পুটু দাদা, ভিড় কমুক, তখন রথ দর্শন করব। আমি জেদ ধরলুম, তাহলে ততক্ষণ পাঁপড় ভাজা খাওয়া দিদা, নইলে আমি তোমাকে একা রেখে দৌড়ে বাড়ি চলে যাব। দিদিমা তখন কি আর করেন, ভিড় এড়িয়ে একটা পাঁপড় ভাজার দোকানে গেলেন। আমাকে একখানা পাঁপড় ভাজা কিনে দিয়ে সম্মত লোভ সম্বরণ করতে পারলেন না, নিজেও একখানা পাঁপড় ভাজা কিনে ফেললেন। আর সেই সময় টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল। কিছুক্ষণ মেলা মানুষজন সেই বৃষ্টিকে পাত্তা দেয়নি। ক্রমে বৃষ্টি বাড়তে থাকলে হইহট্টগোল শুরু হয়ে গেল। দিদিমা আমার হাত ধরে টানতে টানতে ভাগ্যিস মেলার এক প্রান্তে নিয়ে গেছিলেন। তা না হলে দুজনে ভিড়ে চাপে দলা পাকে কাদায় পড়ে থাকতুম। বৃষ্টি যত বাড়ছিল তত মেঘ গর্জে উঠেছিল। বিদ্যুতের ঝিলিক এবং মুর্মুহ কানে তাল ধরনের মেঘ গর্জন। এদিকে দুজনে ভিজে কাক ভেজা হয়ে যাচ্ছি। দিদিমা ব্যস্ত হয়ে বললেন, ও পুটু, বাড়ি ফিরে চলো। আবার সিঙ্গি মশাই বাগানের পাশে গিয়ে দুজনে ফিরে আসছিলুম। হঠাৎ দিদিমা বললেন, এখানে গাছতলা একটুখানি দাঁড়া পুটু, আমি যে আর হাঁটতে পারছি নে। বলে তিনি বসে পড়লেন।
ততক্ষণে চারদিক কালো হয়ে এসেছে। একটু দূরে মেলার আলোগুলো জুগজুগ করছে। আমার অবস্থা তখন ভ্যাঁ করে কেঁদে ওঠার মতো। বললুম, দিদা এবার উঠো। দিদিমা কান্না জড়ানো গলায় বললেন, ও পুটু, আমি যে উঠতে পারছি নে, কোমরের পেছনে কে যেন কামড়ে ধরেছে। শুনে আমি প্রচণ্ড ভয় চেঁচিয়ে উঠলুম, ছোটো মা, ও ছোটো মা। ছোটো মা কোথায় আছেন তা জানতুম না, কিন্তু আমার গলা দিয়ে ওই কথাই বেরিয়ে গেল। দিদিমা যতবার ব্যথায় কোঁকিয়ে উঠেছিলেন ততবার আমি ছোটো আমাকে ডাকছিলুম। এরপর কীভাবে দিদিমা আর আমি বাড়ি ফিরেছিলুম তা সবিস্তারে বলছি না। আমাদের ফিরতে দেরি হচ্ছে দেখে মা ছোটো মামা আর বাবাকে ঠাকুরতলায় পাঠিয়েছিলেন। মেলায় আমাদের খুঁজে না পেয়ে তার শর্টকাটে সিঙ্গি মশাই বাগানের পাশ দিয়ে আসছিলেন। তারপর টর্চের আলোয় আমাদের দেখতে পান। বাড়ি ফিরে ছোটো মামা হাসতে হাসতে মাকে বলেছিলেন, জানো দিদি, টর্চের আলো ফেলে দেখি পুটু তখনও পাঁপড় ভাজা খাচ্ছে আর আমাকে ডাকাডাকি করছে। এদিকে মাও কিন্তু হাত থেকে পাঁপড় ভাজা ফেলে দেয়নি। এই নিয়ে সে রাত্রে বাড়িতে খুব হাসি তামাশা হলো। কিন্তু পরদিন ভোরে ঘুম থেকে উঠে দেখি দিদিমা যে ঘরে শুয়েছিলেন সেই ঘরের দরজার সামনে পাড়ায় মহিলাদের ভিড়। বাবা গম্ভীর মুখে বারান্দায় বসে চা খাচ্ছেন। দিদিমার ঘর থেকে চাপা আর্তনাদ শোনা যাচ্ছে। বাবাকে কিছু জিজ্ঞেস করতে সাহস হলো না। একটু পরে ছোটো মার সঙ্গে আমাদের গ্রামের ডাক্তার নাড়ুবাবু বাড়ি ঢুকলেন। ছোটো মার হাতে তার ডাক্তারি বাক্স। নাড়ুবাবুকে দেখে পাড়ার মহিলারা দরজা থেকে সরে দাঁড়ালেন। সেই সুযোগে আমি গিয়ে দরজা উঁকি দিলুম। দেখুন, দিদিমা বিছানায় শুয়ে আছেন এবং মাঝে মাঝে আঁতর স্বরে বলছেন, উ, ও ঠাকুর, এ কি হলো? কি আমার কোমরে কামড় দিল? নাড়ু ডাক্তার দিদিমাকে পরীক্ষা করে দেখে বললেন, পুরনো বাত, সারতে একটু দেরি হবে। যাই হোক, দিদিমা সেই যে শয্যাশায়িনী হলেন তো হলেন। নাড়ু ডাক্তারের মোক্ষম সব ইঞ্জেকশন আর ওষুধে কাজ হলো না। এরপর শহরের ডাক্তার নিয়ে এসেছিলেন বাবা। তিনিও দিদিমাকে বিছানা থেকে উঠাতে পারলেন না। কোমরের যন্ত্রণাও কমল না। শেষে এলাকার নামকরা কবিরাজ মশাইকে আনা হলো। লোকে তাকে সাক্ষাৎ ধন্বন্তরী বলতো, কিন্তু তার ওষুধেও কাজ হলো না। আমার মনে পড়ে প্রতিদিন ভোরবেলা হামানদিস্তার শব্দে আমার ঘুম ভেঙে যেত। দেখতুম মা বারান্দায় বসে ছোট্ট গোলাকার লোহার পাত্রে একটা ছোট্ট লোহার ডান্ডা দিয়ে কিছু পিষছেন। ছোট মার কাছে শুনেছিলুম ধন্বন্তরী কবিরাজ মশাইয়ের দেওয়া ওষুধ তৈরি করা হচ্ছে। সেই ওষুধ দিদিমার কোমরে প্রলেপ দেওয়া হবে। কিছুদিন পরে এক রবিবার সিঙ্গি বাড়ির কাকিমা দিদিমাকে দেখতে এলেন। তিনি মাকে পরামর্শ দিলেন, সব রকম চিকিৎসা তো করা হলো, কিন্তু কাজই হলো না। এবার টোটকা ওষুধ বা টুকটাক মন্ত্রত স্তরে যদি বাদ সারে চেষ্টা করতে ক্ষতি কি? মা বললেন, আমিও তাই ভাবছিলাম, কিন্তু তেমন কাউকে পাচ্ছি কোথায়? সিঙ্গি বাড়ির কাকিমা বললেন, কেন? তেমন লোক তো হাতের কাছেই আছে। কথায় বলে গৃহযোগী ভিক্ষে পায় না। কে সে? মোনা ওঝা আবার কি? ওই যে তোমার মা বারবার বললেন কোমরে কে কামড়ে ধরে আছে, তাতেই তোমার প্রথমেই সন্দেহ হয়েছিল। তোমার কি ভাববে বলে কথাটা বলিনি। আমাদের আমবাগানে একটা গাছ আছে, সেই গাছের তলায় বৃষ্টির সময় তোমার মা থাকবে। ওসব কথা, মোনাকে ডাকো। কথাটা শুনে আমি আঁতকে উঠেছিল। আমার মনে পড়েছিল সিঙ্গি মশাইয়ের আমবাগানে দুলে পাড়ার একটা মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। কি ভুল, কি ভুল! রথের মেলায় যাওয়ার দিন সেই কথাটা একেবারে মনে ছিল না। নির্ঘাত আমরা সেই গাছটার তলায় বৃষ্টির সময় আশ্রয় নিয়েছিলুম। ছোট মা বিকেলে মোনাজাকে ডেকে নিয়ে এলে আমার প্রমাণ মিলল। মোনা ওঝার মাথায় জটা, মুখে গোবদাড়ি, কপালে লাল ত্রিপুণ্ডক আঁকা, গলায় রুদ্রাক্ষের মালা, কাঁধের তাপ্পি মারা গেরুয়া রঙের ঝোলা থেকে সে একটা মোড়ার খুলি বের করে দিদিমার ঘরে ঢুকলো। তারপর মেঝে বসে মোড়া খুলিটা রেখে সে বিড়বিড় করে মন্ত্র পড়তে ডাকলো, ও গো মা, ও জননী, বলুন তো আপনার কোথায় ব্যথা? দিদিমা ক্ষীণ কণ্ঠস্বরে বললেন, কোমরের পেছনে। ব্যথাটা কীরকম বলুন তো মা? দিদিমা একটু কোঁকিয়ে উঠে বললেন, কে যেন কামড়ে ধরে আছে। মোনাও যা হি হি করে হেসে বলল, বুঝেছি বুঝেছি। এবার বলুন তো মা জননী, কবে কখন ব্যথাটা শুরু হয়েছিল? মা কিছু বলতে যাচ্ছিলেন। মোনা তাকে চোখের ইশারায় চুপ করালো। দিদিমা অতি কষ্টে বললেন, পুটুর সঙ্গে রথের মেলায় গিয়েছিলুম। হঠাৎ বৃষ্টি এলো। আমরা সিঙ্গিমশের আমবাগানে এসে। মোনাজা তাকে থামিয়ে দিয়ে বলল, থাক থাক, আর বলতে হবে না। বলে সে মোড়া খুঁড়িটার দিকে রাঙা চোখে তাকালো। শুনলি তো বাবা মা জননীর কথাটা? এবার তুই আমার কানে কানে বলে দে,
কি করে ওই হাত থতছড়ি পেতনিটাকে তাড়ানো যায়। সে মরা খুঁড়িটা কানের কাছে কিছুক্ষণ ধরে ফুঁস করে সশব্দে শ্বাস ছাড়ল। তারপর বলল, গলায় দড়ি দিয়ে মরা আত্মা, পেতনি হয়ে গেছে। মা জননীর কোমরে কামড়ে ধরে জ্যান্ত মানুষের উপরে রাগ দেখাচ্ছে বলে মনোহজা মায়ের দিকে তাকালো। দিদি, খুলেই বলছি, এই পেতনিকে তাড়ানো আমার কম্য নয়। কালিকাপুরে বাবা কন্দকাটার থান আছে, সেই থানের খানিকটা মাটি তুলে এনে মা জননীর কোমরে মাখিয়ে দিলে পেতনিটা পালিয়ে যাবে। ছোট মা এতক্ষণ চুপ করেছিলেন, এবার বললেন, কালিকাপুর আমি চিনি। গতবার ফুটবল খেলতে গিয়ে একটা রাজবাড়ির ধ্বংসস্তূপ দেখেছিলাম। জায়গাটা একেবারে জঙ্গল হয়ে আছে। মনোহজা উঠে দাঁড়িয়ে বলল, বাবা কন্দকাটার থান সেই জঙ্গলের মধ্যিখানে। একটা ভাঙা দেউড়ি এখনো উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, তার পাশে একটা বটগাছ। বটগাছের তলায় বাবা কন্দকাটার থান। ছোটমা বললেন, কুছ পরোয়া নেই, এখনই বেরিয়ে পড়ছি। 4:15 ট্রেনটা পেয়ে যাব, মোটে 3টে স্টেশন। মোনার জিভ কেটে বলল, হুম। কন্দকাটা কথাটা দাদাবাবু কি বুঝতে পেরেছেন? মুন্ডু নেই, বুকের দুপাশে দুটো চোখ, সাংঘাতিক ব্যাপার। আপনাকে থানে দেখতে পেলে সর্বনাশ। তিনি বটগাছে লুকিয়ে থাকেন। মা করুণ মুখে বললেন, তাহলে তুমি নিজেই সেই থানে মাটিয়ে দাও না মোনা। মোনা হাসলো, ওরে বাবা, আমাকে থানের ত্রিসীমানায় দেখলে বাবা কন্দকাটা রেড়ে করে তেড়ে আসবেন। তবে তার থানের মাটি আনার সহজ উপায় আছে। বাবা কন্দকাঠা ছোটদের খুব ভালোবাসেন। এই খোকাবু থানে গিয়ে এক খাবলা মাটি তুলে রুমালে বেঁধে আনে, বাবা মোটেও রাগ করবেন না। কথাটা শুনে আমি আঁতকে বললুম, আমি একা করে যেতে পারবো না। ছোটমা বললেন, কি বোকামতো কথা বলছিস পুটু, আমি তোর সঙ্গে যাব। তারপর আমি ঝোপের আড়ে বসে থাকবো, তুই থানে মাটি নিয়ে আসবি, কিচ্ছু ভাবিস নে। কন্দকাটা হোক আর যে বেটা ছেলেই হোক, আমার সামনে এলে এইসা একখানা ঝাড়বো না। কথা শেষ না করে ছোটামা ফুটবলে কিক করার ভঙ্গিতে শুনে লাথি ছুড়লেন। তারপর ছোটামা আমার একটা হাত ধরে হিড় করে টেনে নিয়ে বারান্দায় গেলেন। বললেন, 1 মিনিটের মধ্যে রেডি হয়ে নে। আমি রেডি হয়ে আছি। 4টে বাজে, স্টেশনে পৌঁছাতে এখনো প্রচুর সময় আছে। এই ট্রেনটা 2বার লেট করলে তো ভালোই হবে। তখনকার দিনে ট্রেন বা বাসে মোটে ভিড় হতো না, লোকেরা পায়ে হেঁটেই যাতায়াত পছন্দ করত। ট্রেনে যে কামরে আমরা উঠেছিলুম তাতে মোটে জনাতিনেক যাত্রী। তারা পরস্পর দূরে জানলার কাছে বসেছিল। ছোট মা নিজে একটা জানলা ধারে বসে বললেন, তুই আমার পাশে বস ফুটু। জানলা ধারে বসলে কয়লার গুঁড়ো এসে চোখে ঢুকে যাবে। একটু তফাৎ এক ভদ্রলোক জানার দিক থেকে মুখ ঘুরে বসেছিলেন। তার মাথায় সিঁথি করা লম্বা ঘাড় চুচি কাঁচা পাকা চুল, পরনে ধুতি আর ছাই রঙা পাঞ্জাবি। তিনি আমাদের দিকে তাকিয়েছিলেন। তার নাকের পাশে মোটা একটা জুড়ুল। কাঁধের ব্যাগটা পাশে সিটের উপর রেখে তিনি চিবুক একটা হাত ও মাথায় একটা হাত চেপে মাথাটা নাড়িয়ে বললেন। ব্যাপারটা ছোট আমারও চোখে পড়েছিল। ফিসফিস করে বললেন, পাগল না কি রে? আশ্চর্য ব্যাপার, ট্রেনের তুলকালাম শব্দের মধ্যেও কথাটা কি ভদ্রলোকের কানে গেল? তিনি একটু হেসে বললেন, পাগল হয়নি এখনো, তবে পাগল হতে বেশি দেরি নেই। ছোটমা বললেন, কিছু মনে করবেন না, আপনি নিজের মুড়িটা ধরে অমন করে নাড়ানাড়ি করছেন কিনা, তাই মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে। ভদ্রলোক এবারে দুটো হাত দুই গালে চেপে মাথাটা কিছুক্ষণ নাড়াড়ি করে বললেন, এই এক বিপদ হয়েছে আমার, মুন্ডুটা কিছুতেই ঘাড়ের সঙ্গে ফিট করছে না। ছোট আমার জিজ্ঞেস করলো, আপনার ঘাড়ে কি বাত হয়েছে? কেন কেন? মানে আমার মায়ের কোমরে বাত হয়েছে তো, সাংঘাতিক বাত। মা দিদিকে বলেন তার কোমর ধরে আপনার মতো নাড়াড়ি করছে, কিন্তু তাতেও কাজ হয়নি। তাই আমরা যাচ্ছি কালিকাপুরে বাবা কন্দকাটার থানে। ভদ্রলোক এবার খিকি করে হেসে বললেন, আরে আমিও তো সেখানেই যাচ্ছি। ছোট মা গম্ভীরকে বললেন, বাবা কন্দকাটা তার থানে বড়দের দেখতে পেলেই রেডি করে তেড়ে আসেন। তাই এই যে দেখছেন ভাগ্নে পুটু, একে সঙ্গে নিয়ে যাচ্ছি। বাবা কন্দকাটা ছোটদের খুব ভালোবাসেন, তাই বুঝি। তো তোমার ভাগ্নে সেখানে কি করবে? থানের মাটি খাবলে তুলবে, রুমালে বেঁধে নিয়ে আসবে। সেই মাটিগুলো মায়ের কোমরে মাখিয়ে রাখলে বাত সেরে যাবে, বুঝলেন? ভদ্রলোক আবার দুহাত দিয়ে তার মুড়ে নাড়াই শুরু করলেন। তারপর বললেন, উহ, বড্ড জ্বালায় পড়া গেল দেখছি। মনে হচ্ছে যেন আমার মুড়োটা ঘাট থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। ছোট মা বললেন, আপনি কিছু ভাববেন না,
বাবা কন্দকাটার থানে যাওয়া পর্যন্ত মুড়োটাকে চেপে ঘাড়ে বসিয়ে রাখুন। তারপর আপনি আর আমি ঝোপের আড়ালে বসে থাকবো, আর পুটু আপনার জন্য খানিকটা মাটি এনে দেবে। ওখানে একটা ঝিল আছে দেখছি, আপনি মাটিগুলো তুলে কাদা করে মুন্ডুর পেছনের দিকে ঘাড় অব্দি মাখিয়ে রাখবেন, ব্যাস। ভদ্রলোক শুধু বললেন, দেখা যাক। কালিকাপুর স্টেশনে নামবার পর একদল বরযাত্রী বরকনে নিয়ে হইচই করে ট্রেনে উঠেছিল। সেই ভিড়ে ভদ্রলোককে আর দেখতে পেলুম না। কথাটা ছোট আমাকে বললুম। ছোট মা বিরক্ত হয়ে বললেন, ছেড়ে দে তো পাগলের কথা, দেখেই বুঝছিলাম বড্ড পাগল। পা চালিয়ে চলো, 6:30 ট্রেনে আবার বাড়ি ফিরতে হবে। কিছুক্ষণ পরে ছোট মা হাঁটার গতি কমালেন। সামনেই ধ্বংসস্তূপ আর ঘন জঙ্গল। জঙ্গলের ভিতরে উঁচু ভাঙা পাঁচিল দেখা যাচ্ছিল। সেটা লক্ষ্য করে দুজনে জঙ্গলে ঢুকলুম। তারপর বটগাছটাও চোখে পড়ল। ছোট মা একটা ঝোপের আড়লে বসে ফিসফিস করে বললেন, কুইক পুটু, মাটিটা বৃষ্টিতে নরম হয়ে আছে, এই রুমাটা নেই, যতটা পারবি খাবলে মাটি তুলে নিবি, চলে যা। ভয়ে ভয়ে এগিয়ে গেলুম। উঁচু ভাঙা পাঁচিলের পাশে বটগাছের কাছে গিয়ে দেখলুম গুড়ির নিচে একটা প্রকাণ্ড ইটের চাঁড়, তার উপর একটা মরার খুলি। খুঁড়িটা দেখা মাত্র আটকে উঠে কয়েকবার পিছিয়ে এলো, কিন্তু দিদিমার বাতের কষের কথা মনে পড়ল। তখন সেখানে গুড়ি মেরে বসে রুমাল বিছিয়ে কয়েক খাবলা মাটি তুলে নিলুম। তারপর মাটিগুলো রুমালে বেঁধে সবে উঠে দাঁড়িয়েছি, তখন দেখলুম ট্রেনের সেই ভদ্রলোক পাঁচিল পাঁচ দিয়ে চুপি চুপি আসছেন, তার দৃষ্টিটা মরার খুলির দিকে। তারপর দেখলুম ভদ্রলোক তার কাঁধের ব্যাগ থেকে একটা মরার খুলি বের করলেন এবং ইটের চাওড়ে সেই খুলিটা রেখে থানের মরার খুলিটা তুলে নিয়ে পাঁচিলের আড়ালে উধাও হয়ে গেলেন। ছোট মা ঝোপের আড়ালে থেকে ব্যাপারটা দেখছিলেন। এবার ঝোপ থেকে বেরিয়ে এসে বললেন, আয় তো পুটু, ব্যাপারটা দেখি। ছোট মা তখনও বেপরোয়া। বাবা কন্দকাটার কথা ভুলে ভাঙা পাঁচিলের পাশে দৌড় গেলেন। আমিও ছোট মাকে অনুসরণ করলুম। কিছুটা দৌড়ে গিয়ে ভদ্রলোকে দেখা গেল। তিনি সামনের দিকে হনন করে এগিয়ে চলছেন। ছোট মা চেঁচে উঠলেন, ও মশাই, ও মশাই, শুনুন। ভদ্রলোকে মুখটা ঘোরালেন। দেখে চমকে উঠলুম, এ মুখ তো সেই মুখ নয়। লম্বা চুল নেই, প্রকাণ্ড গোঁফ আছে। ট্রেনে তিনি ছিলেন ফর্সা, তিনি কুচকুচে কালো, অথচ সেই ছাই রঙা পাঞ্জাবি পরনে ধুতি। ছোট আমার একরোখা জেদি সব আমার জানা। দূরে তার কাছাকাছি গিয়ে আবার যে বলেন, ও মশাই, ব্যাপারটা কি? অমনি ভদ্রলোক আবার মুখ ঘোরালেন। বিকেলে রোদ পড়ছিল সেখানে। আতঙ্কে হতবুদ্ধি হয়ে দেখলুম এবার আর মানুষের মুখ নয়, আস্ত মোড়ার খুলি। ছোট আমার থমকে দাঁড়িয়ে গেছিলেন। আর তারপরে ঘটল এক অদ্ভুত ঘটনা। আমার পাশ দিয়ে কি একটা ছুটে গেল। আমি আতঙ্কে প্রায় কেঁদে উঠে ভাবলুম, ছোট মা, ও ছোট মা। ছোট মা যেন হতবুদ্ধি হয়ে দাঁড়িয়েছিলেন। আমার ডাক শুনে দৌড়ে চলে এলেন। তারপর দেখলুম ধুতি পাঞ্জাবি পরা সেই কঙ্কালের সঙ্গে গেরুয়া খাটো লুঙ্গি পরা আরেকটি কঙ্কালে ঘুষোঘুষি চলছে। ছোট মা হাঁপাতে হাঁপাতে বললেন, কি বিচ্ছিরি ব্যাপার, ছ্যাছে, মরে গিয়েও কি মারামারি করা উচিত বলতো পুটু? কান্না জড়ানো গলায় বললুম, ছোট মা, আমরা পালিয়ে যাই। ছোট মা আমার হাত ধরে রুমাল বাঁধা মাটিগুলো নিয়ে বললেন, পালাবো কেন রে? আস্তে সুস্তে যাবো, মরুক ব্যাটে ছেলেরা মারামারি করে। ছ্যাছে, এ কি ভদ্রলোকের কাজ? বাবা কন্দকাটা হয়তো মজা দেখছেন। চলে আসবার আগে দেখলুম ধুতি পাঞ্জাবি পরা কঙ্কাল আর গেরুয়া খাটো লুঙ্গি পরা কঙ্কাল পরস্পরকে জাপটে ধরে একটা ঝোপের মধ্যে প্রচণ্ড লড়ে যাচ্ছে, আর ঝোপটা খুব নড়ছে। এসবের চেয়ে অদ্ভুত ব্যাপার, বাবা কন্দকাটার থানের মাটি দিদিমার কোমরে মাখিয়ে রাখার পর দিনই তিনি বিছানা ছেড়ে উঠতে পেরেছিলেন। মোনাও যা এসে ছোট আমার মুখে সব ঘটনা শুনে বলেছিলেন, লড়াইটা খুলি বদলের। বুঝলেন ছোটাবু, গত বছর অনেক জায়গায় খুব বানবন্যা হয়েছিল, অনেক মানুষ জলে ডুবে মারা পড়েছিল। সেও তো অপঘাতে মরণ, আর অপঘাতে মরলেই মানুষ ভূত হয়ে যায়। কিন্তু ভূত হলো কি হবে? দেহের ওপর মায়া কি সহজে যায়? কিন্তু দেহ তো তখনও কঙ্কাল। আমার মনে হচ্ছে ওই দুই ভূতের মধ্যে খুলি বদল হয়ে গিয়ে গন্ডগোল বেঁধেছিল। ছোট মা বলেছিলেন, ঠিক বলেছে মোনাদা, একজন ছিলেন সাদাসিধে ভদ্রলোক, অন্যজন ছিলেন কোনো সাধু বাবা। দিদিমা বলেছিলেন, তা না হয় বুঝলুম, কিন্তু যে যার নিজের খুলি ফেরত পেয়ে মারামারি বাঁধল কেন?
ছোট মা অমনি জবাব। মনে হচ্ছে সাধু বাবার ভূতের জন্য সেই ভূত ভদ্রলোক যে খুলিটা থানে রেখেছিলেন সেটা সাধু বাবার খুলিই নয়। মাথায় ফিট করেনি বলেই দৌড়ে গিয়ে